হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের কনস্টিটিউশনাল ভ্যালু সাবজেক্টের মডিউল 1 থেকে একটা গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। দেখে নাও প্রশ্নটা কি আছে। দেখো, আইনের অনুশাসন কাকে বলে, এর মূল নীতিগুলি লেখো। অ্যান্সারটা দেখো, ব্যক্তি স্বাধীনতার পীঠস্থান হলো ব্রিটেন। ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র প্রভৃতি দেশে লিখিত সংবিধানের মাধ্যমে ব্যক্তি স্বাধীনতা সংরক্ষিত হয়। ব্রিটেনে লিখিত সংবিধান নেই, অথচ সেখানকার নাগরিকরা অনেক দেশের তুলনায় অনেক বেশি পরিমাণ অধিকার ও স্বাধীনতা ভোগ করে। এর কারণ হলো আইনের অনুশাসন বা রুল অফ ল, যাকে তারা ব্যক্তি স্বাধীনতার রক্ষা কবচ হিসাবে মনে করে। তারপরে কি বলা হচ্ছে দেখো, আইনের অনুশাসনের অর্থ। আইনের অনুশাসনের অর্থ হলো আইনের প্রাধান্য, অর্থাৎ সকলে আইনের অধীনে থাকবে, আইনের দৃষ্টিতে সকলে সমান মর্যাদা পাবে। কার্টার রেনি হার্জ এর ভাষায়, দ্য গভর্নমেন্ট অ্যান্ড ইটস এজেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ ইন্ডিভিজুয়াল সিটিজেন আর সাবজেক্ট টু ল। আইনের প্রাধান্যের ধারণাটি 1915 সালে মহাসনদে জন্ম নিয়েছিল, কারণ এই সনদে ঘোষণা করা হয় বিনা বিচারে কোনো ব্যক্তির কোনো স্বাধীন প্রজাকে আটক করা যাবে না। তারপর বিভিন্ন সময় বিভিন্ন ঘোষণায় এই নীতি সুপ্রতিষ্ঠিত হয়। তবে এর সুনির্দিষ্ট সংজ্ঞা দিতে গিয়ে ডাইসি 3টি নীতির কথা উল্লেখ করেছেন। প্রথমত, আইনের সর্বাত্মক প্রাধান্য, প্রত্যেকে আইনের দ্বারা শাসিত হবে। ডাইসির ভাষায়, ইংলিশ ম্যান আর রুলড বাই দ্য ল অ্যান্ড ল অ্যালন। যতক্ষণ না পর্যন্ত কোনো ব্যক্তি দেশের সাধারণ আদালতে সাধারণ আইনের দ্বারা দোষী সাব্যস্ত হচ্ছে, ততক্ষণ কাউকে শাস্তি দেওয়া যাবে না এবং জীবন ও সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। দ্বিতীয়ত বলা হচ্ছে আইনের চোখে সকলে সমান, কোনো ব্যক্তি আইনের ওপরে নয়। ডাইসির ভাষায়, নো ম্যান ইজ অ্যাভাভ ল। যার যেমন পদমর্যাদা হোক না কেন, প্রত্যেকের বিচার সাধারণ আইনের দ্বারা সাধারণ আদালতে হবে, অর্থাৎ আইনের দৃষ্টিতে সাধারণ নাগরিক ও সরকারি কর্মচারীর মধ্যে কোনো পার্থক্য নেই। ফ্রান্সে সরকারি কর্মচারীদের জন্য পৃথক আদালত আছে, কিন্তু ব্রিটেনে তা নেই। তৃতীয়ত বলা হচ্ছে ব্রিটেনের নাগরিকদের অধিকারগুলির উৎস সংবিধান নয়, সেখানে দীর্ঘকাল ধরে বিভিন্ন মামলায় আদালত যে রায় দিয়েছে তার মাধ্যমে অধিকার প্রতিষ্ঠিত হয়েছে এবং এটি সংবিধানের মূল নীতি। তারপরে কি বলা হচ্ছে দেখো, ভারতীয় সংবিধানের অধীনে আইনের শাসন। ভারতের গণতন্ত্রের বিকাশে আইনের অনুশাসন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ভারতীয় সংবিধানে আইনের অনুশাসন প্রস্তাবনার অধীনে গৃহীত হয়েছে, যেখানে ন্যায় বিচার, স্বাধীনতা এবং সাম্যের আদর্শ লিখিত রয়েছে। সংবিধানে রাষ্ট্রের সর্বোচ্চ আইন, কেউই ভারতের সংবিধানের ঊর্ধ্বে নয়। ভারতের আইনের অনুশাসনের দৃষ্টিকোণ অনুযায়ী সংবিধানের সঙ্গে সামঞ্জস্য রেখে অন্যান্য আইন প্রবর্তন করা হয়েছে। ভারতের সংবিধানের 3য় অংশে নাগরিকদের মৌলিক অধিকারগুলি লিপিবদ্ধ করা হয়েছে। ভারতীয় সংবিধানের 14 নম্বর ধারা অনুযায়ী ভারতের রাষ্ট্রীয় সীমানার মধ্যে রাষ্ট্র কোনো ব্যক্তিকে আইনের দৃষ্টিতে সমান এবং আইন কর্তৃক সমভাবে রক্ষিত হওয়ার অধিকার থেকে বঞ্চিত করবেন না। এক্ষেত্রে উল্লেখযোগ্য যে আইনের দৃষ্টিতে সমতার নীতিটি ডাইসির আইনের অনুশাসনের তত্ত্বের দ্বিতীয় নীতির প্রকাশ। সংবিধানের 19 নম্বর ধারায় ভারতে নাগরিকদের 6টি মৌলিক স্বাধীনতার নিশ্চয়তা প্রদান করে, যথা বাক ও মত প্রকাশের স্বাধীনতা, সমবেত করার স্বাধীনতা, সংঘ বা সমিতি গঠনের স্বাধীনতা, ভারতের ভূখণ্ডের যে কোনো অংশে যাতায়াত ও বসবাসের স্বাধীনতা এবং বৃত্তি বা পেশা গ্রহণের স্বাধীনতা। সংবিধানের 21 নম্বর ধারায় বলা হয়েছে যে আইন নির্দিষ্ট পদ্ধতি ছাড়া অন্য কোনো উপায়ে কোনো ব্যক্তিকে তার জীবন ও ব্যক্তি স্বাধীনতা থেকে বঞ্চিত করা যাবে না। উল্লেখ্য, সংবিধান প্রদত্ত এই অধিকারগুলি আইনের অনুশাসনকেই প্রতিষ্ঠা করে। সংবিধানের 14, 19 এবং 21 নম্বর ধারাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপর মূল্যায়ন। উপরিক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, আইনের আধিপত্য হলো লক্ষ্য, আর আইনের শাসন হলো লক্ষ্য অর্জনের সর্বোত্তম হাতিয়ার। তবে ভারতীয় সমাজে আইনের শাসন সব ক্ষেত্রেই কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করেনি। এক্ষেত্রে বিচার বিভাগকে আরও
সক্রিয় ভূমিকা পালন করতে হবে, কারণ বিচার বিভাগের সক্রিয়তার ওপরই আইনের অনুশাসনের উপস্থিতি অনেকটা নির্ভরশীল থাকে। এই ছিল তোমাদের আজকের প্রশ্নের আলোচনা।